আজকের ঘটনায় বলবো মেয়ের শ্বশুরবাড়ি এসে ৩ সদ্য যুবতী ননদের সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা নিয়ে। আমি তমাল, আমার বর্তমান বয়স ৫৯। ১ বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছি। আমার খুব বেড়াতে ভালো লাগে। আমার স্ত্রী গত হয়েছেন বছর ৫ আগেই। একটি মাত্র মেয়ে, তারও বিয়ে দিয়েছি ৮ বছর হলো। মেয়ের শ্বশুরবাড়ি কলকাতাতেই। ওদের জয়েন্ট ফ্যামিলি আর বেশ বড় সংসার। আমার জামাই রেলে চাকরি করে আর আমার জামাইরা ৫ ভাই আর ৩ বোন। মেয়ের জামাইয়ের নাম সমর, সবার বড়। ওর পর ৩ ভাই, তারপর ৩ বোন আর শেষে আরও ২ ভাই। একা সমরই শুধু চাকরি করে, বাকি ২ ভাই আর ওদের বাবা মিলে ওদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করে। ৩ মেয়ের মধ্যে বড় মেয়ের শুধু বিয়ে হয়েছে, বাকি দুজনের জন্যে পাত্রের খোঁজ চলছে। মেয়েদের ওপরের ২ ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তাতে আমরাও মানে আমি ও আমার স্ত্রী মিতা গিয়েছিলাম। প্রথম ছেলে মানে আমার জামাই সমর, দ্বিতীয় অমর। এ ঘটনা ২০০০ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। অমরের বিয়ে ঠিক হয়। আমি ও আমার স্ত্রী আগের দিন বিকেলেই আমার মেয়ের শ্বশুর বাড়ি পৌঁছে গেছি। আমার মেয়ের শ্বশুর মশাই দীপেন বাবুর বিশেষ অনুরোধে। বাড়ি একদম গম গম করছে অতিথি সমাগমে। আমাকে দেখে দীপেনবাবু এগিয়ে এসে বললেন, ওহ, আমি নিশ্চিন্ত হলাম আপনাকে কাছে পেয়ে। উনি আরও বললেন, আমার তো কোনো কাজ নেই, আর এখনকার ছেলেমেয়ের সাথে আমি ঠিক মিশতে পারি না। আপনার সাথে কথা বলে আড্ডা দিয়েই আমার সময় কেটে যাবে। আমি বললাম, সে না হয় হলো, কিন্তু বিয়েবাড়ির কাজ তো অনেক, সেগুলো তো দেখতে হবে। আমাদের কথার মধ্যেই সমর আমাকে দেখে এগিয়ে এসে প্রণাম করে বলল, মা আসেননি? আমি বললাম, হ্যাঁ, উনিও এসেছেন, দেখো মেয়ে মহলে আছেন বোধহয়। বলতেই সমর চলে গেল। দীপেনবাবু বললেন, আরে বাবা, এরা সবাই আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না, বলছে তুমি শুধু অতিথি আপ্যায়ন করো। সত্যি বলতে কি, আমার বড় ছেলে সমর একাই ১০ দিক সামলাচ্ছে, আর তেমনি আমার বৌমা আপনার মেয়ে একাই হেসেল সামলাচ্ছে। আমার অনেক জন্মের পুণ্য ফলে এরকম বৌমা পেয়েছি। এসব শুনে গর্বে আমার বুক ভরে উঠল। দীপেনবাবু বললেন, অরে, আমি তো ভুলেই গেছি, সেই তখন থেকে আপনাকে দাঁড় করিয়ে রেখেছি। চলুন চলুন, ওই ঘরে বসে গল্প করি। আমাকে নিয়ে একটা ঘরে ঢুকিয়ে বললেন, এই সোফাতে বসুন, আমি ভিতরে গিয়ে চা বলে আসি। ওনার কথা শেষ হবার আগেই দীপেনবাবুর স্ত্রী দীপা আর তোমাকে কষ্ট করে যেতে হবে না বলতে বলতে চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলেন। চায়ের ট্রে নামিয়ে রেখে হাত জোর করে নমস্কার করলেন। বললেন, আমার অনেক অভিযোগ আছে আপনার মেয়ের বিরুদ্ধে। আমার তো ভয় ধরে গেল, মেয়ে আবার কি করল। দীপা বলতে শুরু করলেন, কেমন শিক্ষে দিয়েছেন মেয়েকে, আমার কোনো কথাই শোনে না, এমন অবাধ্য মেয়ে আমি আগে কখন দেখিনি। আমি বললাম, আপনি আমাকে বলুন ও কি করেছে, তারপর আমি দেখছি। দাঁড়ান দাদা, আমি আপনার মেয়েকে ডেকে আনছি, ওর সামনেই আমি সব বলবো। আমার মেয়ে বাবলি এসে বলল, আমাকে ডাকতে যেতে হবে না। আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি মার কথা একদম শুনবে না। উনি আমাকে রান্নাঘরে ঢুকতে দেবেন না, একাই সব কিছু করবেন। আমাকে সকালে ঘুম থেকে উঠে বিছানাতেই বসে থাকতে হবে, আর উনি আমাকে চা করে দিয়ে যাবেন। এসব আমি সইতে পারবো না। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে সব ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। বাবলি আরও বলল, জানো বাবা, ওনার হাই প্রেশার, ডাক্তার ওনাকে আগুনের কাছে থাকতে মানা করেছেন, তবুও আমাকে বকাবকি করে নিজেই রান্নাঘরে ঢুকবেন। যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন আমরা সবাই কি করব। তাই আমি ওনার কথা শুনি না আর শুনবও না। এবার তুমি বিচার করো। দীপা বললেন, দেখছেন কিরকম পাকা গিন্নির মতো আমাকে শাসন করছে। সব শুনে আমি হো হো করে হেসে বললাম, বিয়ানের মধ্যে আমাকে জড়াবেন না, আপনাদের মা মেয়ের ব্যাপারে আমি নেই। দীপা মুখ গম্ভীর করে বললেন, আমি আপনার কাছে সুবিচার চেয়েছিলাম, উল্টে আপনি তো আপনার মেয়েকেই সাপোর্ট করছেন। যাকগে, অনেক তো ঝগড়া হলো, এবার চা খাওয়াবেন তো নাকি? এসব কথাবার্তার মধ্যে অরুণা এসে হাজির। ওকে দেখে আমি তো একদম চমকে গেলাম। ১ বছর আগে যখন ওকে দেখেছিলাম তখন ওর মধ্যে যৌবন আসেনি, তবে আজ দেখছি অনেক বড় হয়ে গেছে, যে কারো চোখ আটকে যাবে অরুণার দিকে। ওর স্বভাব কিন্তু একই রকম আছে। স্মৃতি রোমন্থন করতে করতে আমার কেমন যেন অনুভূতি হলো, মনে হচ্ছে জাদুর লাঠিতে কিছু হয়েছে। দীপেনবাবু অরুণাকে বললেন, এ কিরকম জান্ড, দেখছো না ওনাকে চা দেওয়া হয়েছে, চাটা তো শেষ করতে দেবে নাকি?
অরুণা মুখ ভারী করে কল থেকে নেমে সোজা ঘর থেকে বেরিয়ে গেল। আমি বললাম, দেখুন তো, বেচারি রাগ করে চলে গেল। দীপেনবাবু বলল, আরে না না, আপনি ভাববেন না, ওর রাগ বেশিক্ষণ থাকে না, দেখবেন একটু পরেই আবার এসে আপনার কলে বসে পড়বে। জানেন তমালবাবু, আমার এই ছোট মেয়েটি ভীষণ ভালো, ওর দিদিদের মতো নয়, ভীষণ মিশুকে, আর মনটা ভীষণ ভালো ও উদার। আমি বসে বসে মাথা নেড়ে সাই দিচ্ছি। এরই মধ্যে সন্ধে নেমে এলো, আর অরুণা একটা লুঙ্গি নিয়ে এসে আমাকে দিয়ে বলল, তুমি সারা রাত প্যান্ট জামা পরেই থাকবে নাকি? নাও, এটা পরে নাও, আমি তোমার ফতুয়া নিয়ে আসছি জেঠিমার কাছ থেকে, বলেই বেরিয়ে গেল। আমি দীপেনবাবুর দিকে তাকাতেই উনি বললেন, নিন, আমার মায়ের হুকুম তামিল করুন, আর আমি গিয়ে দেখি ওদিকটা আপনি প্যান্ট শার্ট ছেড়ে লুঙ্গি ফতুয়া পরে বিশ্রাম করুন। দীপেনবাবু বেরিয়ে গেলেন, আর অনেক আগেই আমার মেয়ে ওর শাশুড়িকে নিয়ে চলে গেছে। আমি লুঙ্গি পরে প্যান্ট ভাঁজ করে রেখে অপেক্ষা করছি আমার ফতুয়ার জন্যে। একটু পরেই অরুণা আমাকে ফতুয়া দিল, আর সাথে একটা শাল গায়ে দেবার জন্যে। আমি ফতুয়া পরে শালটা গায়ে জড়িয়ে আরাম করে সোফাতে বসলাম, আর সাথে সাথে অরুণাও এসে আমার কলে বসে পড়ল। একটু পর জাদুর লাঠিতে আবার নাড়াচাড়া শুরু করল। অরুণা ইচ্ছে করে জাদুর লাঠি নিয়ে কেমন যেন করছে। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। কিছুক্ষণ পর মুচকি হাসি দিয়ে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল, আর এদিকে আমার অবস্থা পুরো খারাপ। কেউ যেন এদিকেই আসছে মনে হল। আমি ঠিকঠাক করে বসলাম। একটু পরেই দেখি অপু আর অপর্ণা জল খাবার নিয়ে ঘরে ঢুকল। বলল, নাও জ্যাঠামণি, কখন এসেছো, শুধু চা ছাড়া তো আর কিছুই দেয়নি, এবার এটুকু খেয়ে নাও, আমি চা নিয়ে আসছি, বলে বেরিয়ে গেল। আমি হাত ধোবার জন্যে বাথরুমে গিয়ে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে এলাম, আর পাউরুটি অমলেট খেতে শুরু করলাম। পাশে একটা কাঁচের বাটিতে দুটো রসগোল্লা ছিল, সে দুটো খেয়ে জল খেলাম। ভাবতে লাগলাম, অরুণার কাছে থেকে যে এতটা পাবো ভাবিনি। ভাবছি এত কিছু হলো, কিন্তু ওর কিছুই দেখতে পেলাম না। কখন যে অপু এসে ঢুকেছে খেয়াল করিনি। এসেই বলল, কি এত ভাবছো জ্যাঠামণি, যা করার সেটা তো করেছো, এখন আর ভেবে কি হবে শুনি? খাবার আগে হাত ধুয়েছ তো, নাকি ওই হাতেই খেলে? আমি চমকে অপুর দিকে তাকাতেই অপু বলল, আমি সব দেখেছি জানালা দিয়ে, প্রায় প্রথম থেকেই। আচ্ছা জ্যাঠামণি, তুমি কি ভেতরে দিয়েছিলে নাকি? আমি কিছুটা ভয় পেয়েছিলাম, কিন্তু এখন অপুর কথা শুনে একটু যেন ভরসা পেলাম। বললাম, না রে, ওমন করলে সমস্যা হবে। অপু বলল, তবে অরুণা চলে গেল কেন? বললাম, না রে অপু, জানি না কেন পালিয়ে গেল, তবে আমি ওকে কিছুই বলিনি। অপু ওহ বলে একদম আমার পাশে বসল। বলল, আমাকে তোমার জাদুর লাঠি একটু দেখাবে? জিজ্ঞেস করলাম, ওটা আবার কি? অপু বলল, আরে বাবা, অরুণা যেটা নিয়ে কি যেন করলো। আমি বললাম, খুব দুষ্টু হয়েছিস, এই দেখ, বলে জাদুর লাঠি দেখালাম। ও অবাক দৃষ্টিতে পাকিয়ে আছে, না জানি কি দেখে ফেলেছে। ঘণ্টা খানেক সময় কাটিয়ে সব কিছু ঠিকঠাক করে বেরিয়ে গেল। অপু চলে যাওয়ার একটু বাদে সুপর্ণা এসে আমাকে বলল, তুমি এখানে একা বসে কি করছো, চলো, বলে ডাকতে শুরু করলো। আমি বলতে থাকলাম, একটু দাঁড়া, আমার লুঙ্গিটা ঠিক করে পরে নেই, না হলে সমস্যা হবে। কে শোনে কার কথা? আমাকে টেনে পাশের একটা ঘরে নিয়ে বলল, আমাকে ওপর থেকে ঠাকুরের বাসনগুলো নামিয়ে দাও, বাবাকে বলেছিলাম, কিন্তু ওনা যে তো খুঁজেই পাচ্ছি না, এখন তুমি ভরসা, বলে আমার হাত ছেড়ে দিয়ে বাংকারের ওপরে এক গাদা বাসন দেখিয়ে দিল। হাতটা ছেড়ে দিতে আগে আমার লুঙ্গি ঠিক করে নিলাম। একটা চেয়ার এনে বলল, নাও জ্যাঠামণি, এটার ওপরে উঠে বাসনগুলো নামিয়ে দাও। কি আর করা, একটা ভয় ভয় ভাব নিয়ে চেয়ারে উঠলাম। সুপর্ণা তাগাদা দিল, কি গো, বাসনগুলো পারো? এই তো পারছি, বলে হাত উঠিয়ে দুটো বাসন দু হাতে ধরে নামিয়ে সপুর হাতে দিলাম। আর দিতে গিয়েই ওপর থেকে ওর নাইটির দিকে চোখ গেল। একটু সময় থেমে থেকে দেখছিলাম। সেটা সুপর্ণা বুঝতে পেরে বলল, কি দেখছো জ্যাঠামণি? আরে কি আর দেখব বলে ওর হাতে দুটো বাসন ধরিয়ে দিলাম। সেটা নিচে রেখে আবার আমার দিকে তাকিয়ে বলল, বাকি বাসনগুলোও তো নামাতে হবে।
আমি আবার কয়েকটা বাসন নামিয়ে ওর দিকে তাকাতেই দেখলাম ও আমার লুঙ্গির দিকে তাকিয়ে আছে। বললাম, কি রে, কি দেখছিস? সুপর্ণা একটু থতমত খেয়ে আমার কথার কোনো জবাব না দিয়ে বলল, এই তো দাও আমার হাতে, বলে হাত বাড়ালো, কিন্তু চোখ অন্যদিকে। এই সুযোগে আমিও ওপর থেকে ওকে দেখলাম। আমি না বোঝার ভান করে ওকে বললাম, কি রে, আরও বাসন নামাতে হবে না? একটু আনমনাভাবে বলল, হ্যাঁ, সবগুলোই নামাতে হবে। আমি আবার বাসন নামানোর জন্য হাত তুললাম, আরও কয়েকটা বাসন ওর হাতে দিলাম। খুব তাড়াতাড়ি বাসনগুলো নামিয়ে চেয়ার থেকে নেমে পড়লাম। এদিকে সুপর্ণা ঘরের দরজা বন্ধ করে দিল। আমি বললাম, তুই যে দরজা বন্ধ করলি, বাড়ির সবাই কি ভাববে বলো তো? শুনে হেসে বলল, বাড়ির সবাই বাইরে গেছে হবু বৌদির জন্যে কী সব কেনাকাটি করতে, জেঠিমাও গেছেন, অপু রুনাও ওদের সাথে গেছে। আমাকে মা বলল সদর দরজা বন্ধ করতে। বললাম, তাহলে ঘরের দরজা বন্ধ করলি কেন? বারের এবা মাসি আছে না, উনি তো রান্নাঘরে রাতের রান্না বান্না করছেন, যদি হঠাৎ এখানে এসে হাজির হন তাই। আর কথা না বাড়িয়ে আমাকে জাদুর লাঠি দিয়ে জাদু দেখাও, আমার আর তর সইছে না। এবার আমি ওর কাছে এগিয়ে গেলাম আর বললাম, শুধু আমিই দেখাবো, তুই কিছু দেখাবি না? বলল, হ্যাঁ, তবে আগে তোমাকে দেখাতে হবে। মিনিট 10 জাদু দেখালাম, এমন জাদু ও জীবনে দেখেনি। বেশ কিছুক্ষণ দুজনে বিশ্রাম করলাম। মনে হলো বাইরে কেউ যেন কথা বলছে, তাই আমরা সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। সুপর্ণা বলল, জেঠুমণি, আরও 2টো বাসন ওপরে আছে, ও 2টো নামিয়ে দাও, আমি দরজা খুলছি। আমি বাসন 2টো নামিয়ে চেয়ার থেকে নেমে খোলা দরজা দিয়ে দুজনে বেরিয়ে এলাম, আর পুজোর ঘরে বাসনগুলো রেখে সোজা বাথরুমে চলে গেলাম। ঘর থেকে যখন বেরোলাম, সুপর্ণার মাসি আবার রান্নাঘরের দিকে যাচ্ছে। ওর সামনাসামনি পড়লে কিছু সন্দেহ করতে পারত। আমি বাথরুম থেকে বেরিয়ে দেখলাম সুপর্ণা আমার জন্যে পাজামা পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে একটু লাজুক হাসি দিয়ে ঘরে ঢুকে আমাকে বলল, জেঠুমণি, তুমি আমাকে যে জাদু দেখিয়েছ সেটা আমি এ জীবনে ভুলব না। আমি হেসে ওকে বললাম, এখন ভাগ, জামা পাল্টে নিয়ে ভালো কিছু পর, ততক্ষণে আমিও পাঞ্জাবি পাজামা পরে তৈরি হয়ে নিই। সুপর্ণা চলে গেল। আমি ওদের বসার ঘরে গিয়ে টিভি খুলে দেখতে থাকলাম। সুপর্ণার মাসি এসে আমাকে 1 কাপ চা দিয়ে গেলেন। সত্যি আমার মন বলছিল এখন 1 কাপ চা পেলে ভালো হতো। ভদ্রমহিলা কি করে জানলেন যে আমার এখন 1 কাপ চায়ের খুবই দরকার? জীবনে মাঝে মাঝে এরকম অনেক ঘটনাই ঘটে, যেরকম আজ হয়েছে। হঠাৎ অরুণা এসে হাজির। ওর মুখের দিকে তাকাতেই মনে হলো কোনো কারণে ওর মেজাজ ঠিক নেই। ওকে জিজ্ঞেস করলাম, কি রে রুনা, কি হয়েছে রে? শুনে আমার দিকে তাকিয়ে কোনো জবাব না দিয়ে মুখ ঘুরিয়ে টিভি দেখতে লাগলো। আমি আবার জিজ্ঞেস করাতে বেশ অভিমানী স্বরে বলল, যায়, তোমার সাথে আমি আর কথা বলবো না, তুমি আমাকে একটুও ভালোবাসো না। জিজ্ঞেস করলাম, ওরে, সেটা তুই কিভাবে জানলি যে আমি তোকে ভালোবাসি না? একটু আগে তুমি সুপর্ণা দিদিকে যা যা করেছ সব আমি নিজে চোখে দেখেছি। কত আদর করলে, আর আমাকে তো আদর স্নেহ করোই না। আমি বললাম, সব কিছু তো আর ভরা বাড়িতে দেয়া যায় না, সুযোগ পেলে তোকেও ভালোবাসবো, জাদু দেখাবো। কিছুক্ষণ চুপ করে থাকলো, একটু পরে বলল, আমাদের পাশের বাড়িতে আমাদের 2টো ঘর দিয়েছে, রাতে আমি ঠিক সময় তোমাকে ডেকে নিয়ে যাব, তখন কিন্তু আবার সুপর্ণাদিকে ডেকে এনো না। মুখে বললাম, অরে না না, তুই ঘাবড়াস না, তোকে বাদ দিয়ে আমি আর তাওকে কিছু করব না। কথাটা শুনে অরুণা একটু হাসি হাসি দিয়ে বলল, যাও, সুপর্ণাদিকে নিয়ে ওষুধ কিনে আনো, আগে ওষুধ কিনে ওকে খাইয়ে দাও, নয়তো কজা মেলা হবে, পরে কাউকে মুখ দেখাতে পারবে না। অরুণার বুদ্ধি আর সব দিকে এত খেয়াল রাখে দেখে আমার খুব ভালো লাগলো। ও ঘর থেকে যাবার আগে আমাকে বলে দিল সে সুপর্ণাকে পাঠাচ্ছে। মিনিট 10 পরে সুপর্ণা এলো। সুন্দর চুড়িদার, হালকা গোলাপির ভেতরে হালকা নীল সুতোর কাজ করা, ওকে বেশ মানিয়েছে। ও আমাকে দেখে জিজ্ঞেস করলো, জেঠুমণি, তুমি বলো আমাকে কেমন লাগছে? হাতের ইশারাতে বললাম, তোকে ভীষণ সুন্দর লাগছে আর খুব আকর্ষণীয়। শুনে একটু লজ্জা পেয়ে বলল, তুমি না ভীষণ অসভ্য। বললাম, যেটা সত্যি সেটাই বললাম। এরপর সুপর্ণা একটা চাদর গায়ে জড়িয়ে নিল আর আমাকেও একটা দিল। বাড়ির সবাইকে বলে বেরোতে যাব, তখনই দীপেনবাবু বললেন, আর মশাই, কোথায় চললেন? ভাবলাম যে একটু আড্ডা দুজনে। বললাম, সুপর্ণা কিছু কেনাকাটা করবে, কাউকে না পেয়ে আমাকে ধরে বসল। কি করি বলুন, ওকে তো আর একা একা ছাড়া যায় না, তাই। শুনে দীপেনবাবু বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি ঘুরে আসুন। ছাড়া পেয়ে আমি আর না দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম। ওদের বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে যেতে হয়, ওখানে রিক্সা অটো দুটোই পাওয়া যায়। সুপর্ণা আমাকে বলল, জেঠুমণি, রিক্সা নাও।
ওর কথা মতো আমরা রিকশাতে গিয়ে বসলাম। ভীষণভাবে চেপে চুপে বসতে হলো। একটু এগোনোর পর রাস্তা ভীষণ খারাপ আর অন্ধকার। রিকশাওয়ালা বলল, বাবু ভালো করে ধরে বসুন। শুনে দুজনে একটু সাবধানে বসলাম। সুযোগ বুঝে কিছু ঘটনা ঘটে গেল। বাজারের কাছাকাছি আসতেই আমরা দুজন আবার যে যার হাত গুটিয়ে নিলাম। আমি ওষুধের দোকানে ঢুকে কয়েকটা গর্ভনিরোধক ট্যাবলেট নিয়ে বেরিয়ে এলাম। সুপর্ণা বলল, জেঠুমণি আমার ভীষণ খিদে পেয়েছে। আমিও বললাম, আমার বেশ খিদে পেয়েছে। শুনে বলল, চলো সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানকার খাবার খুব টেস্টি। ওকে অনুসরণ করে রেস্টুরেন্টে গেলাম। দেখলাম বেশ ভিড়, বসার জায়গা নেই। কাউন্টারে ছেলেটি বলল, কাকু আপনারা ওপরে যান, ওখানে জায়গা পেতে পারেন। আমরা ওপরে উঠে দেখলাম টেবিল সবই ভর্তি। একজন ওয়েটার এগিয়ে এসে বলল, কাকু একদম শেষের কেবিনটা খালি আছে, আপনানি আপনার মেয়েকে নিয়ে ওখানেই যান। ওর কথা অনুযায়ী ওই কেবিনে গিয়ে বসলাম। কেবিন মানে একটা বেঞ্চ পাতা আর চারিদিকে ঘেরা আর একটা টেবিল ল্যাম্প জ্বলছে। ছেলেটিকে কিছু খাবার অর্ডার দিতে সে বলল, একটু দেরি হবে কিন্তু, আমি আপনাদের জন্য কোল্ড ড্রিঙ্কস পাঠাচ্ছি বলে পর্দা টেলে বেরিয়ে গেল। আমি যেখানে বসেছি সেখান থেকে পর্দার ফাঁক দিয়ে বাইরেটা ভালোই দেখা যাচ্ছে। হঠাৎ সুপর্ণা জাদুর লাঠি নিয়ে নাড়তে লাগলো আর আমার হাতে জাম্বুরা ধরিয়ে দিল। বললাম, আবারও জাদু দেখবি নাকি? বলল, হ্যাঁ, খাবার আসতে দেরি হবে, ততক্ষণ জাদু দেখাও। বললাম, তুই এটা শুনতে পেলি না যে কোল্ড ড্রিঙ্কস দিতে আসবে এখুনি? আমার চোখ পর্দার ফাঁকে ছিল। দেখলাম ছেলেটি আসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। সুপর্ণাকে সাবধান করলাম। ও ওর মোবাইল নিয়ে ঘাঁটতে লাগলো। ছেলেটি আমাদের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢেলেবার পর আমি বললাম, ভাই একটু তাড়াতাড়ি করবেন। ও ঘাড় নেড়ে বেরিয়ে গেল। সুপর্ণা ঢক ঢক করে ওর গ্লাস খালি করে দিল আর বলল, এবার আমি ললিপপ খাবো। যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণ বাদে ছেলেটি আমাদের খাবার নিয়ে ঢুকে বলল, সরি কাকু একটু দেরি হয়ে গেল, আপনারা খান, আমি কফি নিয়ে আসছি। ছেলেটা বেরিয়ে যেতে সুপর্ণা বলল, কোনো সরি বলার দরকার নেই ভাই, তুমি দেরি না করলে আমার ললিপপ খাওয়া হতো না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুই কিন্তু বেশ ফাজিল হয়েছিস, এবার তাড়াতাড়ি খাওয়া সেরে ফেল। আমরা খাওয়া সেরে রিকশাতে বসলাম আর আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেলাম। মেয়ের শ্বশুরবাড়ি এসে 3 সদ্য যুবতীদের সাথে এত কিছু ঘটে যাবে তা ভাবতেই অবাক লাগে।